আজ কণ্ঠ ভোটে পাশ হবে বাজেট, কর নীতিতে পরিবর্তন আসছে, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ, ঋণ খেলাপের অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল। তুরাগ নদীতে 7 জনের মৃত্যুকে গুজব বলছে পুলিশ, 3 মরদেহের 2 জন আওয়ামী লীগ কর্মীর প্রমাণ মিলেছে। এবং কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ভয়াবহ নদী ভাঙনে বিলীন 5 শতাধিক বসত ভিটা, আতঙ্কে নদী পাড়ের মানুষ। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। আজ সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট কণ্ঠ ভোটে পাশ হবে। 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন বাজেট। বাজেট পাশের আগে একাধিক গুরুত্বপূর্ণ কর ও ভ্যাটের প্রস্তাবে পরিবর্তন আনছে সরকার। কর্পোরেট কর কমানো থেকে শুরু করে খুচরা পর্যায়ে ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। গত 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। প্রধানমন্ত্রী প্রস্তাবিত এই বাজেটকে জীবন বান্ধব বলেছেন। বাজেট পাশের পর নতুন কর হার, শুল্ক ও ভ্যাট সহ নেওয়া সিদ্ধান্তগুলো 1 জুলাই থেকে কার্যকর হবে। এর আগে সংসদে অর্থ বিল পাশ হয়েছে, বেশ কিছু পরিবর্তন এসেছে কর হার ও নীতিতে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগও থাকছে না। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন চলছে। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 15 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 16 উত্থাপনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী, এই মর্মে প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 16-র উপর মোট 26 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মোট 4 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি GM নজরুল ইসলাম সাতক্ষীরা 4 প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন শিরোনাম দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, প্রচলিত প্রথায় আমরা কথা বলে যাচ্ছি, ছাড়ের প্রস্তাব উত্থাপন করে যাচ্ছি। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, জনগণও দেখতে পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণী কি হবে, কি করা উচিত এ বিষয়ে তারা কার্যক্রম করে থাকেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মাননীয় মন্ত্রীর মধ্যে করেছেন যে উন্নয়ন এবং পরিচালনা ব্যয়, আমার মনে হয় এখানে পরিচালনা ব্যয় সবচেয়ে বেশি। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দেশে আমাদের দায়িত্বশীলগণ থাকেন, পররাষ্ট্র
মন্ত্রণালয় পরিচালনাতে থাকেন, এলাকাও থাকেন, তাদের উন্নয়ন, তাদের ব্যাপারের খরচটার সংখ্যা বেশি হতে পারে, কথা আমাদের জানা নাই। উন্নয়নটাকে নিয়ে কি, এটা আমাদের জানা দরকার। এরপরে মাননীয় স্পিকার, পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত জাতীয় বিদেশে অবস্থান করেন সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারেও কাজ করা দরকার। কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। আমাদের দেশে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইদানিং কোনো বক্তব্য, যেমন আমাদের দেশে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসেন, যেমন দীনেশ ত্রিবেদী ভারতীয় কূটনীতিক এখানে সব বক্তব্য দিয়েছেন, আপনি জানেন, যেটা আমাদের দেশ এবং। ধন্যবাদ মাননীয় সদস্য। জাতীয় সংসদে চলছে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। আমরা সরাসরি এদিকে সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আমরা সরাসরি সচিবালয়ে যাচ্ছি। আছে, ফিজিবিলিটি আছে, কারণ আবারও বলছি প্রজেক্টটা এখন আবার নতুন করে করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার জন্য। সেই ক্ষেত্রে তারা সাহায্য করবেন। আর যদি ফিনান্সিয়ালিও তাদের দিক থেকে আমরা কাজ করি, সেটা কোনো রকম কোনো টেনশন অন্য কোনো দেশের হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং আমি এটা বলে শেষ করি, ইন্ডিয়া এবং আর যে কোনো দেশ বাংলাদেশের সাথে একটা সার্বভৌম দেশ যেমন, তার সাথে যেভাবে এনগেজ করতে হয়, পারস্পরিক স্বার্থ, আমি এটা কিন্তু বলছি পারস্পরিক স্বার্থ। আমাদের ওই রেজিমের সময় আমাদের মূল অভিযোগটা এটা ছিল যে বাংলাদেশ এবং জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে, শুধু এক দেশ না, শুধু ইন্ডিয়া বলছি না, আমি ধরে ধরে দেখাতে পারি আরো অনেক দেশের সাথে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছিল ওই রেজিম ক্ষমতায় থাকার শর্তে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে যে কোনো দেশের সাথে আমরা কাজ করতে চাই। আমরা এটা লাস্ট প্রশ্ন, জি পতাকা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় টাঙানো হয়েছে, বিভিন্ন স্থাপনায়, সড়কে। তো সরকার এটা জানে কিনা, আর সরকার তাদের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কিনা, বা সরকার কি ব্যবস্থা নেবে, খুব বিস্তারিত বলছি না। এইটা সরকার কগনিজেন্সে নিয়েছে, সরকার এটা দেখেছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এইটার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবে। আমরা শেষ প্রশ্নটা নিতে চাই। আমরা এখনো এইগুলো তো বুঝতেই পারছেন এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না। সেটা কিন্তু খতিয়ে দেখার প্রশ্ন আছে এবং এটা যেহেতু এত ওয়াইড স্প্রেড ভাবে হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারবো। এটা শেষ প্রশ্ন। আচ্ছা, একটু ওজন একটা প্রশ্ন করছি। আমি ট্রাক সেলের কথা বন্ধ করে দেবে এভাবে বলিনি, আমি কথাটা ভবিষ্যতের একটা সময়ের কথা বলছি। খেয়াল করবেন, আমরা মানুষকে ক্যাশ ইনসেন্টিভের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমরা যদি মানুষের কাছে ক্যাশ পৌঁছে দিতে পারি, যেমন ধরুন এবার আমাদের 41 লাখ পরিবারের কাছে এই অর্থ বছরে ফ্যামিলি কার্ড যাবে, তাতেও কি সব নিডি মানুষের কাছে চলে যাবে? চলে যাবে না। এভাবে যখন আমরা অনেক বেশি মানুষের কাছে ক্যাশ পৌঁছে দিতে পারবো এবং আমরা বিশ্বাস করি কোনো একটা সময় এই অঙ্কটা আরো বাড়াতে পারবো, আমি তখনকার কথা বলছি, তখন মানুষকে এইভাবে রাস্তায় আসতে হবে না। আমরা এখানে কি করছি আসলে, মানুষকে ভর্তুকি মূল্যে মানুষের কিছু টাকা সেভ হয়, মানুষ সেই জন্য মানুষকে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা যেটা করতে চাই, ভবিষ্যতে ওই ক্যাশ আছে আর অন্যান্য যেগুলো কার্ড ভিত্তিক আছে সেইগুলোর ক্ষেত্রে তাদের জন্য এই কাজগুলো সহজ হবে। একটা নির্দিষ্ট সময় না, কোন একটা দোকান, আপনি ওএমএস এ যেমন দোকান আছে, এরকম জায়গা থেকে এগুলো হতে পারে। আমি লাস্ট প্রশ্নটা নেব, এখানে কে যেন প্রশ্ন করতে চাই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান কথা বলছিলেন সচিবালয়ে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার পরবর্তী প্রসঙ্গ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ দুপুরে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলার রায় ঘোষণা করবেন। এই মামলার একমাত্র আসামি ইনু। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার নির্দেশ সহ মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগে উস্কানি দেয়া, 14 দলীয়
জোট সরকারের নীতি নির্ধারণী ভূমিকায় থেকে নির্দেশনা ও সহায়তা দেওয়ার অভিযোগও রয়েছে। কুষ্টিয়ায় আন্দোলন দমনের নির্দেশ দেওয়ার মতো অভিযোগের পক্ষে সাক্ষ্য, অডিও, ভিডিও ও বিভিন্ন নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। 2025 সালের 25 মার্চ মামলার তদন্ত শুরু হয়। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার বলেন, নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ বিএনপির এই সংসদ সদস্যের বিরুদ্ধে। পরে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তবে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে হাইকোর্ট। তবে এই আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী। এই লিভ টু আপিল মঞ্জুর করে গত 3 ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল বিটিভি প্রাঙ্গণে। এখানে প্রথম জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট মাস্টার মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু একজন গুণী চিত্রশিল্পী নন, ছিলেন জনপ্রিয় নির্মাতাও। শিশুদের সৃজনশীল বিকাশে পাপেট শিল্পকে জনপ্রিয় করতে নিরলস কাজ করে গেছেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালের 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। দর্শক, এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সুকন্যা আমির। সুকন্যা, শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যু নক্ষত্রের পতনই বলা চলে। তার মরদেহকে কি শিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ কখন শহীদ মিনারে নিয়ে আসা হবে, আর তাকে শ্রদ্ধা জানাতে আসা সতীর্থরা কি বলছেন? দ্বিতীয় জানাজা কখন হবে? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, একটু জানান আমাদের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 11টায়। এবং ঠিক তার আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে যেই প্রথাটি রয়েছে যে সংস্কৃতি কর্মী, বরেণ্য শিক্ষক বা শিল্পী মৃত্যুবরণে আসলে গভীর শোক প্রকাশে এইখানেই আসলে শোক শ্রদ্ধা জানানোর জন্য যে আয়োজন করা হয় সেটির আসলে ব্যতিক্রম হয়নি মুস্তাফা মনোয়ারের ক্ষেত্রে। এবং সেই ধারাবাহিকতা মেনেই সংস্কৃতি অঙ্গনের যারা রয়েছেন তারা কিন্তু সেই সকাল 10টা থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের শিল্পী বর্গ আসলে এসেছেন শিল্পীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা শিল্পী বর্গ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারাও কিন্তু বলছেন যে এই ক্ষতি আসলে অপূরণীয় ক্ষতি। এবং বরেণ্য শিল্পী সমাজ থেকে শুরু করে আসলে মুস্তাফা মনোয়ার যেভাবে কাজ করে গেছেন শিল্পাঙ্গনে, সেটি আসলে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করার আহ্বানও কিন্তু জানানো হয়েছে শিল্পী সমাজ থেকে। এবং শিল্পী মুস্তাফা মনোয়ার একই সঙ্গে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কাজ করেছেন বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং এফডিসি এবং বিভিন্ন শিল্প সংগঠন যেখানে যেই বিভাগগুলো রয়েছে সেখানেও তিনি কাজ করেছেন। এবং তার এই সকল কাজ কে ছাপিয়ে গেছে আসলে তার পাপেট শিল্পকর্ম।
এবং শিশু কিশোরদের জন্য তিনি ছিলেন একজন আদর্শ ব্যক্তি, যিনি আসলে শিশু সুরক্ষার সঙ্গে যেই কাজ সেটির সঙ্গে শিশুদের যে বেড়ে ওঠার যেই শৈশব, যেই কৈশোরের যেই প্রাঙ্গণ, সেটিকেও কিন্তু উজ্জীবিত করেছেন শিল্পী মোস্তফা মনোয়ার। এবং এখানে শিল্পী সমাজ কিন্তু সেটিই উল্লেখ করেছেন বারবার, যে একটা শিশুর আসলে এই সমাজে বেড়ে ওঠার জন্য সামাজিক যেই স্বীকৃতি, যেই মানবিক বিকাশ যেটি করা দরকার পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্রের, সেই কাজটি কিন্তু তিনি করে গেছেন, একটা রূপরেখা তৈরি করে গেছেন পাপেটের মধ্য দিয়ে, যেখানে একই সঙ্গে একটি শিশু আসলে জীবনের শিক্ষা ব্যবস্থার প্রথম হাতেখড়ি হিসাবেও নেয়ার চেষ্টা করেছে। সেই জায়গা থেকেও কিন্তু বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ারের অনস্বীকার্য অবদান লক্ষ্য করা গেছে। এবং এখানকার যারা শিল্পীরা এসেছেন, দেশ বরেণ্য শিল্পী যারা এসেছেন, নাট্যাঙ্গন থেকে শুরু করে থিয়েটার অঙ্গন, কবিতা পরিষদ এবং অন্যান্য সংগঠন, বিশেষ করে চিত্রাঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রতিষ্ঠানের শিল্পীবর্গরাও এখানে এসেছিলেন। তারাও কিন্তু বলছেন যে তাদের সহযোদ্ধা, সহকর্মীর যেই হারানোর শোক, সেটি আসলে অপূরণীয় ক্ষতি, এবং তার যেই শিল্প রেখে যাওয়া যেই স্মৃতি, সেটি আসলে সংরক্ষণের করার দায়িত্ব এখন সরকার। পাশাপাশি ব্যক্তি জীবনে তিনি যাদের সান্নিধ্যে থেকেছেন, তাদেরকেও এই সংরক্ষণ ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান কিন্তু জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ারের এই শেষ শ্রদ্ধা নিবেদনের জায়গা থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সুকন্যা, ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সুকন্যা আমির। তুরাগ নদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের 7 কর্মীর মৃত্যুর ঘটনাকে গুজব বলছে পুলিশ, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান গত 22 জুন পুলিশের ধাওয়া খেয়ে ট্রলার থেকে অনেকেই নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে সবাই তীরে উঠতে পেরেছিল কিনা তা কেউই নিশ্চিত নন। এদিকে উদ্ধার হওয়া 3 মরদেহের পরিচয় শনাক্তের পর জানা গেছে তাদের দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তুরাগ নদ গত 5 দিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। অন্যদিকে সেই আলোচনার জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় শক্ত অবস্থানের জানান দেয়া। আসলে কি ঘটেছিল তুরাগে, যার উত্তর খুঁজতে চ্যানেল 1 তুরাগ নদে। ঘটনার শুরু 22 জুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একদিন আগে তুরাগে কয়েকজন নেতাকর্মী মিছিল করে। আশুলিয়ার এই সড়কেই তারা মিছিল করেছিল। এলাকাটিতে এটি তাদের প্রথম মিছিল নয়। সড়কের পাশে থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজে বিভিন্ন সময়ে মিছিলের ছবি দেখা যায়। 22 জুন মিছিল শেষে গ্রেপ্তার এড়াতে তারা সড়ক পথে তুরাগ থানার সামনে দিয়ে না গিয়ে নৌপথে আশুলিয়া যাওয়ার চেষ্টা করে, যা দেখেছিল এই দোকানি। আবার এই জায়গায় পুলিশ বসে কথা বুঝেন না, পুলিশের খবর ঠিকই মানে জানতো। এই জায়গা দেখছি লোকজন জড়া, এই যে গাছগুলো না, হ্যাঁ ওই জায়গায় লোকজন জড়া দেখছি। কয়জন? 7-8 জন দেখছেন ভাই, এটা করতে কিন্তু অনেক লোকজন আছে। ঝোপঝাড়ের এই পথ ধরে এখান থেকেই তারা ট্রলারে ওঠে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা 22 তারিখ মিছিলের পরে এই পথেই নদী পথে পালিয়ে গেছেন এবং এই পথ ধরেই এসেছেন, তার বেশ কিছু বর্ণনা এবং সাক্ষী আমরা পেয়েছি। এই জায়গা থেকে নৌকায় ওঠার পর তারা ঠিক কোন জায়গাতে গিয়েছেন, তাদের সাথে কি ঘটেছে সেটি আমরা জানার চেষ্টা করব। মিছিল শেষে সেই ট্রলারে ওঠা একজন জানায় তাদের নৌপথে যাওয়ার খবর পেয়ে যায় আশুলিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ চলে আসলে কয়েকজন লাফ দেয় তুরাগে। এর মধ্যে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। লাফ দেওয়ার মধ্যে একজনের মরদেহ পাওয়া যায় 25 জুন রাতে। সেই মরদেহ ছিল তুরাগের রানাভোলা এলাকার ছাত্রলীগের সুমনের। পরিচয় গোপন রাখার শর্তে সুমনের এক আত্মীয় জানায় 22 জুন রাতে সুমনের সাথে ট্রলারে থাকা 2 জন তাদের খবর দেয় সুমন নিখোঁজের। এরপর 23 থেকে 24 জুন দুদিন ট্রলার নিয়ে সুমনের পরিবার মরদেহর খোঁজে নামে। এমন সময় সুমনের মরদেহর বাইরেও আরও 2টি মরদেহ দেখতে পায় তারা, তবে সেগুলো ঝাঁপ দেয়া ব্যক্তিদের মধ্যে কারোর কিনা তা নিশ্চিত নয়। আমরা 2টা পাইছি, এটা 23 তারিখে একটা, রুস্তমপুর এখানে একটা, রুস্তমপুর একটু আগে মানে এটা বাকের মতো ওইখানে হঠাৎ করে উঠছে আর কি। আরেকটা পাইছে যে শাহালিঘাটে, মিরপুর শাহালিঘাট, যখন আমরা এটা 24 তারিখে পাইছি, এটা হচ্ছে মিরপুর শাহালিঘাট। এই পুলিশ এমনকি জনগণ সহকারে যে নদীর পাড়ে একটা বেঞ্চের মতো, ওর মধ্যে শোয়া রাখছে লুঙ্গি পরা, স্যান্ডু গেঞ্জি, কলা পাতা ঢাকা ছিল। ওই লাশটা দেখছি, দেখার পরে আমরা চিনি নাই। পরে শুনতে পারলাম এটা হচ্ছে রানা ভোলা যে বালুর মাঠ, ওইখানে ছেলেগুলি আমরা চিনি না, ওই মিছিলে গেছিলো
যাওয়ার পর ওইখান থেকে ওরা এইভাবে নিখোঁজ হয়ে গেছে। সুমনের মরদেহ পাওয়া যায় 25 জুন রাতে আশুলিয়া ব্রিজের নিচে। সেদিন ট্রলার থেকে উদ্ধার হওয়া একজন বাসতে ফোন করেছিল তার এক আত্মীয়কে। সেই ফোনে তিনি জানিয়েছিলেন তুরাগ তীরের একটি জায়গায় লুকিয়ে থাকার কথা। আমি আছি এখন যে আশুলিয়া ব্রিজটার নিচে যে গরুর বাজার না, গরুর বাজারে এইখানে ডেজার আছে না, ডেজারের ওইখানে আমাকে কিছু পুলিশ দেখছিল আশুলিয়া রস্তমপুর গার্ডের এইখানে ছিল, প্রায় অনেকজনই কেউ ধরছে কেউ নিচে। এই ঘটনার পর থেকে সেই ট্রলারের মাঝি নিখোঁজ। আশুলিয়ার নোয়াপাড়া বাস স্ট্যান্ডে তার বাড়িতে গিয়ে পাওয়া যায় ঘর তালাবদ্ধ। তার খবর কেউ বলতে পারে না। এদিকে পুলিশ বলছে এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশের দাবি সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। কুড়িগ্রামে একই সঙ্গে দেখা দিয়েছে বন্যা ও তীব্র নদী ভাঙন। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের 36টি পয়েন্টে ভয়াবহ ভাঙন চলছে। ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। কুড়িগ্রামে আকস্মিক বন্যায় পানি বৃদ্ধির সাথে ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। জেলার খারোয়ার পার, বানিয়াপাড়া, ব্যাপারীর চর ও সাপখাওয়া এলাকায় চলছে দুধকুমার নদীর ভাঙন। ধরলা নদী ভাঙছে সাতকালুয়া ও পশ্চিম ধনিরাম। ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে গোয়ালপুরি, ঝাউকুটি, দইখাওয়া চর, কাচকোল ও সোনাপুর। রাজারহাট উপজেলার হাসারপাড় ও হোকডাঙ্গা এবং ভুরুঙ্গামারী উপজেলায় চলছে তিস্তা নদীর ভাঙন। আর উত্তর ধলডাঙ্গা ও বউবাজার সদর উপজেলার সরকারপাড়া এবং বানিয়ারপাড়ায় কালজানি নদীর তীব্র ভাঙন চলছে। আমার যদি ঘর বাড়ি ভাঙি যায়, একটু বন্যা আসলে তাহলে আমাদের কত বিপদ সেটা কল্পনার বাইরে হয়ে যায়। প্রচুর ভাঙছে, প্রায় 10 বছর থেকে দেখবে নিচ্ছি। এক সরকার পালাই গেল, আরেক সরকার আসিল। আমার সামনে বাড়ি আমি ভাঙি দিয়ে যে মোটে পয়সা নাই, হাজার হাজার বাড়ি চলে গেছে। 2 বছরতেই নদী ভাঙতেছে। এবারও যে বন্যা আসছে, এই যে পানি বৃদ্ধি আজকে 2-3 দিন থেকে এখানে ভাঙন অব্যাহত হচ্ছে। অলরেডি 2-3টে বাড়িঘর আবার সরে নিয়েছে। এর আগে যেগুলো সরাইছে সেগুলো তো গেছে নদীর মধ্যে বিলীন হয়ে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার 9টি উপজেলার 36টি পয়েন্টে 11.245 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন চলছে। এরই মধ্যে 5 শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি, গ্রামীণ সড়ক ও গাছপালা। এই নদী ভাঙনের জন্য মনে করেন যে অনেক মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত এখানে আসছে। মানববন্ধনও কয়েকবার দিছি, কিন্তু আমরা কোনো কিছুতেই কোনো কিছু পাই নাই। সরকারের কাছে আমাদের এটাই কথা, স্থায়ী একটা বাদ চাই, নাহলে আমরা বাঁচার মতো কোনো বুদ্ধি নাই। বাদ দিত বা একটা কোনো ব্যবস্থা করতো, তাহলে মানুষগুলোর দুর্ভিক্ষ অনেক একটু সুবিধা হইতো। এদিকে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার এবং সদর পয়েন্টে 23 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও বাড়ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে পাট, ভুট্টা, চীনাবাদাম, পটল ও মরিচের বিস্তীর্ণ ক্ষেত। করেছি বিভিন্ন পয়েন্টে, প্রায় 20টি পয়েন্টে আমরা অ্যাডজাস্ট করেছি। মানুষ আরও বেশি জায়গায় আছে, আমরা বাকিগুলো পর্যবেক্ষণে রেখেছি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা কাজগুলো হাতে নিচ্ছি। স্থানীয়দের আশঙ্কা, পানি বৃদ্ধি ও তীব্র স্রোত অব্যাহত থাকলে নদী ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই দ্রুত স্থায়ী নদী শাসন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জেলার ভাঙন কবলিত এলাকার মানুষের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নতুন শুল্ক কাঠামোয় বাড়তে পারে ফ্ল্যাটের দাম, আশঙ্কা আবাসন ব্যবসায়ীদের, ভুগবেন ক্রেতারা। দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জুন মাসেই ডেঙ্গিতে প্রাণ গেল 13 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 24 ঘন্টায় যে 5 জন ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা উত্তর সিটি, 1 জন ঢাকা দক্ষিণ সিটি এলাকার এবং 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এই বছর ডেঙ্গিতে মারা গেছেন মোট 18 জন। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 124 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে এই পর্যন্ত 5924 ডেঙ্গি রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
নতুন শুল্ক কাঠামো কার্যকর হওয়ার পর থেকেই আবাসন খাতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নির্মাণ সামগ্রীর দাম বাড়লে স্বাভাবিকভাবেই ফ্ল্যাট নির্মাণে খরচ বাড়বে, আর সেই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত গুনতে হতে পারে ক্রেতাদের। এতে সংকটের মুখে পড়তে পারে আবাসন খাত, তেমনটাই ধারণা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের। আগামী 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে নির্মাণ সামগ্রীর ওপর কর হার বাড়িয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু তাই নয়, ডেভেলপারদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট বা অন্য যে কোনো আর্থিক সুবিধার ওপর জমির মালিকদের 15% ক্যাপিটাল গেইনসে ট্যাক্স আরোপ করেছেন তিনি। রড, সিমেন্ট, সিরামিক, লিফট, বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ওপর নতুন শুল্ক ও করের প্রভাব পড়তে শুরু করেছে। আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন, নির্মাণ ব্যয় বেড়ে গেলে নতুন প্রকল্পের ফ্ল্যাটের দামও বাড়বে। এতে মধ্যবিত্ত ও প্রথমবারের মতো ফ্ল্যাট কিনতে আগ্রহীদের ওপর চাপ বাড়বে। এই সেক্টরটা যদি ডেভেলপ না হয়, আমরা পরিষ্কার বলেছি যে সিঙ্গেল ডিজিটাল লোনের ব্যবস্থা করতে হবে। আমার কাস্টমারদের জন্য লং টার্ম 20 থেকে 25 বছর লোনের ব্যবস্থা করতে হবে। সেটা যদি না করা হয়, একই সাথে আমাদের যে নির্মাণ সামগ্রী আছে তারপর যদি ভ্যাট ট্যাক্স না কমানো হয়, তাহলে আলটিমেটলি এই সেক্টরটা ধ্বংস হবে। সংশ্লিষ্টরা বলছেন, আবাসন খাতকে গতিশীল রাখতে নির্মাণ সামগ্রীর ওপর কর ও শুল্ক নীতিতে ভারসাম্য বজায় রাখা জরুরি। অন্যথায় এর প্রভাব শুধু ফ্ল্যাটের দামেই নয়, পুরো নির্মাণ শিল্প ও সংশ্লিষ্ট কর্মসংস্থানেও পড়তে পারে। আবাসন প্রকল্প শুধু একটি ব্যবসা নয়, এটির সাথে জড়িত রয়েছে 269টি ইন্ডাস্ট্রি ও মানুষের কর্মসংস্থান। তাই প্রতি বছর কর না বাড়িয়ে অন্তত 5 বছর পর পর এটি পরিবর্তন করা প্রয়োজন। মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, অন্তত আবাসন ব্যবসায়ীদের জন্য করের সিস্টেমটা অ্যাটলিস্ট 5 বছর পর পর আপনি এটা রিভিউ করেন। প্রতি বছর যদি রিভিউ করেন, তাহলে আবাসন ব্যবসায়ীরা যাবে কোথায়? ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, বড় বড় ইন্ডাস্ট্রি যারা করেছে, শত শত মানুষের কর্মসংস্থান যারা করেছেন, তারা কোথায় যাবে? সব ব্যবসাগুলো যদি বন্ধ হয়ে যায়, দেশটা কি করে চলবে? লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তারা কোথায় যাবে? সেটা সরকারকে ভাবতে হবে। বিশেষজ্ঞদের মতে, বাস্তবতা বিবেচনা না করে করনীতি কার্যকর করা হলে আবাসন খাত দীর্ঘমেয়াদী মন্দার মুখে পড়তে পারে। ফলে পরিকল্পিত নগরায়ন, পুরনো ঝুঁকিপূর্ণ ভবনের পুনর্নির্মাণ এবং মধ্যবিত্তের আবাসন স্বপ্ন সবকিছুই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। শবনাথ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। সিলেটে পৌঁছেছে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশি প্রবাসীর মরদেহ। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়। পরে 5 প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিমানবন্দরে নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। সবার মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড জানায়, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে 35,000 টাকা আর্থিক অনুমোদন দেওয়া হবে। পরে আরও 3 লাখ টাকা অনুদান দেওয়ার কথা রয়েছে। গত 21 জুন কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই 5 প্রবাসী। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তাদের পরিবারের যোগান দিতে ওরা বিদেশে গেছিল, তোর তাজা যুবক আজকে লাশ হয়ে দেশের মাটিতে ফিরছে। খবর শোনার সাথে সাথে ওদের বাড়িতে বাড়িতে গেছি, ঘরে ঘরে গেছি। ওদের এত দরিদ্র বলার মতো ভাষা নাই। লাশ পরিবহনের এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর পরবর্তী সময়ে আরও মৃতের পরিবারকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান আমরা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের তরফ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পরিবারকে আমরা হস্তান্তর করব। চট্টগ্রাম বন্দর চ্যানেলের কর্ণফুলী নদীর বঙ্গোপসাগর মোহনায় 2টি লাইটার জাহাজের সংঘর্ষে এমভি বে হারবার 2 নামের একটি পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। ভোররাত 2 ও 3 নম্বর বয়ার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, মধ্যরাতে দুর্ঘটনার পরপরই জাহাজের নাবিকরা সাগরে তলিয়ে যান। খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় জাহাজের 12 জন নাবিক নিখোঁজ হলেও কোস্টগার্ড ও স্থানীয়দের যৌথ তৎপরতায় তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জানান, নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যায়। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। মৌলভীবাজারে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় জোরদার করেছে বিজিবি। দিনের আলোর পাশাপাশি অধিক গুরুত্ব সহকারে রাতেও সীমান্তে চলছে বিশেষ টহল।
মৌলভীবাজারে সীমান্ত জুড়ে যেন ওত পেতে বসে আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোনোভাবেই থামছে না তাদের অবৈধ পুশিনের অপচেষ্টা। গত কয়েকদিনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর সাইডঘর সীমান্ত দিয়ে কয়েক দফায় ৩০ থেকে ৪০ জনকে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। দুর্গম পাহাড়ি জঙ্গল ও ভারতীয় সীমান্ত পরিবেষ্টিত হওয়ায় গত এক সপ্তাহে বিএসএফ অন্তত ১৫ থেকে ২০ বার পুশিনের চেষ্টা চালায়। তবে বিজিবির বাধার মুখে তা ভেস্তে যায়। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ইন্ডিয়ান বাহিনী বিএসএফ অবৈধভাবে ইন্ডিয়ান মানুষদেরকে পুশিং করার চেষ্টা করতেছে। এখানে বিজিবি সবসময় পাহারা থাকে, আর ওই পার থেকে কোনো লোক আসার কোনো চান্স নেই। এইখানে আমরা সতর্ক থাকবো, আমরা সবসময় আমরা টহল দেব। গত বছরেও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১.৫ শতাধিক মানুষকে জোরপূর্বক পুশিন করেছিল বিএসএফ। শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধীনে কমলগঞ্জ ও কুলাউড়ার ১১৫ কিলোমিটারের মধ্যে ৬৫ মিটার কাঁটাতারের বেড়া না থাকলেও সেখানে পুশিন কম। বুঝদার যত লোকও আছে সবসময় বিডিআর সহযোগিতা করতে আছে, বা এই দিক থেকে কোনো লোক আইলে ফিরাইয়া দিতে আছে। আমাদের বর্ডার এলাকায় আমরা অবস্থান শক্তভাবে দৃঢ়ভাবে অবস্থান করছি যে আমরা বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিডিআর লোকের সহযোগিতা করবো, সর্বোচ্চ সব সময় আমরা প্রস্তুত থাকব। সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে এবার যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। নাইট ভিশন, বাইনকুলার, থার্মাল ড্রোন ও অত্যাধুনিক নজরদারি যন্ত্রের সাহায্যে দিনরাত পর্যবেক্ষণ করা হচ্ছে সীমান্ত। জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। যেখান দিয়ে আপনার সম্ভাব্য পুশিন হওয়ার একটা প্রবাবিলিটি আছে, সেই জায়গাগুলোতে আমরা জনবল বৃদ্ধি করেছি। পুশিন নিয়ে যে একটা চিন্তা বা সমগ্র বাংলাদেশ জুড়ে যে একটা টেনশন, এটার এগেনস্টে গার্ড করার জন্য যা যা অ্যাকশন নেওয়া প্রয়োজন আমরা এটা নিচ্ছি। আমরা রাতে নাইট ভিশন ইউজ করা থেকে শুরু করে দিনে ড্রোন এবং অন্যান্যভাবে এলাকার দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে আমরা আমাদের সীমান্তের প্রতিটা জায়গাতে এনি কাইন্ড অফ ইলিগাল এন্ট্রি উইল নট অ্যালাউ। মৌলভীবাজারে বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এই ৫ উপজেলায় ভারতের সাথে প্রায় ২৯৪ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা সুরক্ষায় কাজ করছে বিজিবির ৩টি ব্যাটালিয়ন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ হচ্ছে বজ্রপাতে মৃত্যুর মিছিল। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো বজ্র নিরোধক দণ্ড। আতঙ্কে কৃষক ও সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত এখন আর শুধু মৌসুমী প্রাকৃতিক ঘটনা নয়, ক্রমেই তা বড় জননিরাপত্তা সংকটের রূপ নিচ্ছে। কিছুতেই থামছে না বজ্রপাতে মৃত্যুর মিছিল। আকাশে মেঘ জমলেই জেলা জুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ আর উৎকণ্ঠা। 2021 সালে ভয়াবহ এক ঘটনায় 17 জনের প্রাণহানির পর কোটি টাকা ব্যয়ে জেলায় 16টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন অকেজো। তাই প্রশ্ন উঠেছে সরকারি এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে। 2021 সালের 4 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে এক লহমায় বজ্রপাতে প্রাণ হারান 17 জন। সেই ট্র্যাজেডির পর নড়েচড়ে বসে সরকার। বজ্রপাত থেকে সুরক্ষায় 2.5 থেকে 8 লাখ টাকা মূল্যের 16টি আধুনিক বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয় জেলা জুড়ে। কিন্তু কোটি টাকার সেই প্রকল্প এখন কেবলই স্মৃতি। কার্যকারিতা হারিয়ে অকেজো হয়ে পড়ে আছে দণ্ডগুলো। সুরক্ষার অভাব আর অসচেতনতায় জেলায় আবারও বাড়ছে মৃত্যুর মিছিল। গত 15 দিনে চাঁপাইনবাবগঞ্জে প্রাণ হারিয়েছেন নারী, শিশু সহ অন্তত 16 জন, যার সিংহভাগই মারা গেছেন আম কুড়োতে বা আম সংগ্রহ করতে গিয়ে। একটু মেঘ বা বৃষ্টি হলে আমরা আতঙ্কে থাকি। যারা সাধারণ মানুষ আছি তারা মেঘ উঠলে ওরা বাইরে বের হতে পারছি না। গত 3 জুন সদর, শিবগঞ্জ ও নাচলে প্রাণ হারায় 6 জন। আর সর্বশেষ 15 জুন শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ যায় এক কিশোরের। নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম। বজ্রপাত নিরোধক যে মেশিন সেটি বসানো হয়েছিল, তারপর সেটি তত্ত্বাবধানে এখন কি অবস্থা সেটা সবারই অজানা। সরকারি অফিস, আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বজ্র নিয়ন্ত্রক থাকলেও এর যথাযথ ব্যবহার
খুব একটা নাই। কোটি টাকার এই প্রকল্প যে পুরোপুরি অকেজো তার প্রমাণ মিলল খোদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়। অফিসের ঠিক সামনেই বসানো আছে বজ্রনিরোধক দণ্ড, অথচ গত 15 জুনের বজ্রপাতে কার্যালয়ের মূল্যবান কম্পিউটার ও ফটোকপি মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। বজ্রপাতের ফলে আমাদের অফিস সহ বেশ কিছু অফিসে বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির ফলে আমাদের সাময়িকভাবে আমাদের কিছু কাজটা বিঘ্নিত হয়েছে। অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানালেন সচেতনতা বৃদ্ধি ও নতুন দণ্ড স্থাপনের চাহিদার কথা। সারা বাংলাদেশের মতোই চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত বৃদ্ধি পেয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা যে বিভিন্ন ইউনিয়নে মাইকিং করার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু যান্ত্রিক সমাধানই শেষ কথা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী ও প্রাকৃতিক সুরক্ষার ব্যবস্থা। সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। বজ্রপাত যখন হয়, যদি ওই এলাকায় একটা উঁচু গাছ থাকে তাহলে কিন্তু বজ্রপাতটা সেখানে চলে যায়, মানুষের কাছে আসে না। কিন্তু যখন ফাঁকা বিরান প্রান্তরে এরকম কোনো ব্যবস্থা থাকছে না, তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা শুরু হচ্ছে। 2015 সালে বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা করে সরকার। এরই ধারাবাহিকতায় 2021-22 অর্থবছরে 19 কোটি টাকা ব্যয়ে দেশের 135টি উপজেলায় 335টি বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলার আসামি সাবের আলীকে ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। এই ঘটনায় নানা সমালোচনার ঝড় উঠেছে এলজিইডির ভেতরে আর বাহিরে। এই পদায়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলার নাগরিক সমাজের। রবিবার ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব বুঝে নেন মোহাম্মদ সাবের আলী। সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল সাবের আলীকে তার দায়িত্ব বুঝিয়ে দেন। 24 জন এক আদেশে দায়িত্ব পাওয়া সাবের আলীর বিরুদ্ধে 2025 সালের অক্টোবরে রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পে 1 কোটি 22 লাখ টাকার অনিয়মের মামলা করে দুর্নীতি দমন কমিশন। সাবের আলী ছাড়াও ওই মামলায় আরও 2 কর্মকর্তাকে আসামি করা হয়। মামলা তদন্তাধীন অবস্থায় সাবের আলীর এমন পদায়নে সৃষ্টি হয়েছে বিতর্ক। অনিয়ম দুর্নীতি ওনার বিরুদ্ধে রয়েছে, সেগুলো সুরাহা না হওয়া পর্যন্ত আগেই বিচারাধীন অবস্থায় এই বিভাগীয় এলজিডি অফিসে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা, আমরা মনে করি এটা আইন বহির্ভূত এবং এটা সমীচীন নয়। মামলা থাকার বিষয়টি অস্বীকার করে সাবের আলী বলেন তার এই পদায়ন প্রশাসনিক বিষয়। পরে তড়িঘড়ি করে বের হয়ে যান তিনি। প্রশাসনিক বিষয় সব, যেমন প্রশাসনিক বলতে মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট সবকিছু বিষয়। তার ধারে ভেতরে আমার এই পোস্টিং। আসলে ফৌজদারি মামলা, আপনাদের বোধহয় বুঝতে ভুল হচ্ছে, একটা দদিগুর অভিযোগ এরকম একটা ছিল, যেটা তদন্তাধীন অবস্থায় আছে। এটা আসলে এটা চূড়ান্ত কোনো রায় বা রিপোর্ট না দেওয়া পর্যন্ত এটা আসলে এইভাবে করা যাবে না বা এভাবে চিন্তা করা ঠিক হবে না। দুর্নীতির তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তিদের বরখাস্ত না করে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা দেশের প্রচলিত নীতিমালা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্টদের মতে এতে বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি অনাস্থা তৈরি হয় জনমনে। এ অবস্থায় সাবের আলীর পদায়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলার নাগরিক সমাজের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মাদারীপুর পৌর এলাকায় প্রায় 30 বছরের পুরনো রাস্তা দখল করে গড়ে উঠেছে একাধিক আবাসিক ভবন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য 2 দফায় ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েও লাভ হয়নি। তাই থমকে আছে সড়কের সংস্কার, দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মাদারীপুর পৌরসভার খাদ্য গুদাম থেকে শহীদ বাচ্চু স্কুল সড়ক পর্যন্ত 200 মিটার সড়ক কুকরাইল সহ আশপাশের এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ। এই সড়কটিতে অবৈধভাবে বহুতল ভবন গড়েছেন কয়েকজন দখলদার, ফলে পৌরসভা সড়কটির উন্নয়ন করতে পারছে না। 2025 সালে এলাকাবাসীর আবেদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পৌর ও জেলা প্রশাসককে নির্দেশ দেয়। ম্যাজিস্ট্রেটকে বদলি করে নিয়োগ দেওয়া হয় সদর উপজেলার সহকারী কমিশনারকে। এলাকাবাসী বলছেন নানা অজুহাতে তিনিও কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
হাজার হাজার মানুষ এখান দিয়ে চলাচল করে, শুধু এই বিল্ডিংটার জন্য রাস্তাটা এখন হইতেছে না। বিল্ডিং ভাঙার জন্য রাস্তা করার জন্য, সে রাস্তা এখন পর্যন্ত হয় নাই, বন্ধ হয়ে আছে। ভাড়াটি এখন আসে নাই পানি জলাবদ্ধতার কারণে। এখন এর মাঝে পৌরসভা আমরা অ্যাপ্লিকেশন করছি অনেকবার। আমরা হলো সমস্যা হলো আপনার বৃষ্টি হইলেই আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে যায়। অবৈধ স্থাপনা না সরালে সড়কের উন্নয়নের কাজ করতে পারছে না পৌরসভা। এলাকার লোকজন থেকে যদি তারা নো অবজেকশন জানান তাহলে পরে আমরা আবেদনও নেই। যদি সে ধরনের কোনো ইয়ে থেকে থাকে তাহলে আমাদের কাছে আবেদন করলে আমরা রাস্তা করে দেবো, আমাদেরকে বুঝিয়ে দিলে। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটির উন্নয়নের ব্যাপারে আশাবাদী মাদারীপুরের জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। মাদারীপুর সদর উপজেলার সবাই জনগণের ভূমি জনাব ফারজানাকে আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়। এখন এই কাজটি কমপ্লিট করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশ করবেন। কার কতটুকু জায়গা, এই ব্যাপারটা হচ্ছে আপনার ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে, জরিপের মাধ্যমে এটা স্পষ্ট হবে। জেলা ম্যাজিস্ট্রেটের একটা স্পষ্ট অবস্থান রয়েছে, তো আমি ওই জায়গাটা স্পষ্ট হয়ে আমার যা করার আমি সেটা করবো আইনগতভাবে। নোটিশ পেয়েও কেন জায়গার দখল ছাড়েননি তা জানতে বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি দখলদারদের। তবে প্রশাসনিক গাফিলতি নাকি কোনো অদৃশ্য প্রভাব, এই ঘটনায় এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কাতারে বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা, আলোচনার অনুরোধ করেছে ইরান। ট্রাম্পের এমন দাবি নাকচ তেহরানের। কিছু বলে না যে এই সাইড দিয়ে রং সাইড দিয়ে আসা যাবে না, যে সময় লোক না থেকে এই দিক দিয়ে যাচ্ছে। কখন তারা ডাইনে যায়, কখন তারা বামে যায়, জামজট লাগায়, উল্টাপাল্টা রং সাইড দিয়ে গাড়ি চালায়। অটোটারে তারা গাড়ির মতো মনে করে, প্রাইভেট কারের মতো মনে করে। যারা চালাচ্ছে এরা একেবারে অল্প বয়স্ক। এই গাড়িটা অবৈজ্ঞানিক এবং এটার নিয়ন্ত্রণ দেখার কেউ নেই। এখানে একটা সার্জেন্ট থাকে, 4টা সিগন্যাল থাকে, কয়টা সিগন্যালে আমরা দেখবো? অবৈধ যানবাহন সড়কে নামাচ্ছেন, অবৈধভাবে চার্জিং করছেন, অবৈধভাবে সড়ক দখল করছেন, সবই অবৈধ। তার মানে আপনাকে প্রভাবশালী হতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারে ইরান আমেরিকা বৈঠক নিয়ে ধোঁয়াশা কাটছেই না। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসবে ওয়াশিংটন ও তেহরান। গণমাধ্যমে এমন খবর জানালেও তা নাকচ করে দিয়েছে ইরান। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের অনুরোধে মঙ্গলবারই দুই দেশের মধ্যে আলোচনা হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য সামনে আনে ভার্জিনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তারা দাবি করে আপাতত সব ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এদিন অ্যাক্সিওস ও আল জাজিরা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মঙ্গলবার কারিগরি পর্যায়ের আলোচনার জন্য ইরান ও আমেরিকার প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবেন। তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে আলোচনার যে সম্ভাব্য তারিখের কথা বলা হচ্ছে তা সঠিক নয়। গারিবাবাদি আরও জানান, কাতারের সাথে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চলমান থাকলেও কারিগরি আলোচনার শর্তসমূহের পাশাপাশি দিন ও তারিখের বিষয়ে ইরান আমেরিকা একমত না হওয়া পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হবে না। তবে এর কয়েক ঘন্টা পরেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মঙ্গলবার কাতারের দোহায় আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আর এর প্রেক্ষিতেই মঙ্গলবারই এই আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন আমেরিকার সাথে সমঝোতা স্মারকের আওতায় কাতারে জব্দকৃত $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন শিগগিরই পেতে যাচ্ছে তেহরান। তিনি দাবি করেন এই বিষয়ে কাতারের সাথে আলোচনার পর দেশটির কর্মকর্তারা এই পদক্ষেপ নিতে একমত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর স্থায়ী চুক্তির বিষয়ে আলোচনার মাঝেই পাল্টাপাল্টি হামলার ফলে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কাতারে মঙ্গলবার আলোচনার বিষয়ে পুরোপুরি বিপরীতমুখী বক্তব্যে এই আলোচনা ঘিরে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।